এক নতুন সকাল, এক নতুন আশার আলো, এক সুদূর প্রসারী নতুন স্বপ্নে বিভোর আজ আমাদের প্রিয় বাংলাদেশ। এই নতুন দিনের ঝলমলে আলোতেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের বহুল প্রতীক্ষিত সাফ অভিযানের কাউন্টডাউন। লাল সবুজের সমর্থকরাও আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণের নীরব সাক্ষী, কারণ ভুটানের থিম্পু আর বাংলাদেশের ঢাকার ঘড়ির কাঁটা চলে একদম পাশাপাশি, ঠিক একই সমান্তরালে। কিন্তু বেদনার বিষয় হল, বাংলাদেশের এই মহাকাব্যিক সাফ জয়ের স্বপ্নের সময়সূচি আর ইউরোপীয় ক্লাব ফুটবলের আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে কোনোভাবেই মিলছে না। আমাদের বাংলাদেশ দল নিয়ে গভীর টেকনিক্যাল আলোচনায় যাওয়ার আগে চলুন এক পলক দেখে নেওয়া যাক আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বর্তমান পরিস্থিতি ও তাদের অদ্ভুত সময় সমীকরণ। সাফের মেগা মঞ্চে কি ভারত তাদের মূল সিনিয়র স্কোয়াড পাঠাবে, নাকি অনূর্ধ্ব 23 কিংবা নিছকই কোনো ডেভেলপমেন্ট দল? এই প্রশ্নটা ওঠা অত্যন্ত স্বাভাবিক, কারণ ঢাকায় সাফের লড়াই চলবে আগামী 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এরই মধ্যে 12 নভেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ডে এবং 15 নভেম্বর ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ফেলেছে। নিউজিল্যান্ডের মাটিতে ভারতের এই সফর মূলত দুই দেশের 100 ইয়ার্স অফ ইউনিটি থ্রু স্পোর্ট উদযাপনের এক বিশেষ অংশ, যা টিকিট বিক্রি ও বাজারে রোদ বৃষ্টির মতো শুরু হয়ে গেছে। অর্থাৎ একই সময় একটি মাত্র মূল দল দিয়ে দুটি ভিন্ন মহাদেশে দুটি আলাদা টুর্নামেন্টে প্রতিযোগিতা চালানো ভারতের পক্ষে স্রেফ অলৌকিক, যার কোনো বাস্তব ভিত্তি নেই। ফলে এই মুহূর্তে ভারতের সামনে খোলা রয়েছে স্পষ্ট তিনটি পথ: 1. নিউজিল্যান্ড সফরের সময়সূচি পিছিয়ে দেওয়া, 2. জাতীয় দলকে দুটি ভাগে বিভক্ত করা, অথবা 3. ঢাকার মাটিতে স্রেফ একটা অনূর্ধ্ব 23 বা দ্বিতীয় সারির ডেভেলপমেন্ট স্কোয়াড পাঠানো। এখন হিসেবটা সহজ। ভারত যদি সাফে তাদের বি টিম বা দ্বিতীয় সারির দল পাঠায়, তবে বাংলাদেশের শিরোপা পুনরুদ্ধারের পথ যে অনেকটাই মসৃণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দ্বিতীয় দল মানেই কি একদম দুর্বল প্রতিপক্ষ? মোটেও না। ইতিহাসের পতা উল্টালে দেখা যায় 2009 সালে ঢাকার মাটিতেই এই অনূর্ধ্ব 23 দল নিয়ে সাফের ট্রফি উঁচিয়ে ধরেছিল ভারত। এমনকি 2018 সালেও একই তরুণ দল নিয়ে তারা ফাইনালের টিকিট কেটেছিল। তবে অতীত যাই বলুক না কেন, এই ভারতকেই তাদের শেষ দেখায় থমাস ডুলির ট্যাকটিক্স আর হামজা চৌধুরীদের বিশ্বমানের ফুটবল জাগরণে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছিল। ফুটবলের সেই প্রতিদ্বন্দ্বিতা, লড়াই আর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা নিয়ে চমৎকার একটি ইংরেজি কবিতা রয়েছে। A rival may divide their strength or change their tactical face, but true champions dominate the pitch regardless of time or place. যার সহজ বাংলা ভাবার্থ হল, প্রতিপক্ষ তাদের স্কোয়াড ভাগ করুক কিংবা নতুন কৌশল আনুক, আসল চ্যাম্পিয়নরা সময় বা স্থান বিচার না করে মাঠের ভাষায় নিজেদের আধিপত্য কায়েম করে। তবে বাংলাদেশ ফুটবল দলের আসল সংকট কিন্তু প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা নিয়ে নয়। আমাদের মূল সমস্যাটাও ভারতের মতো সেই এক জায়গায়, অর্থাৎ ক্যালেন্ডারের জটিল তারিখ। ঢাকায় সাফে টুর্নামেন্ট শুরু হবে আগামী 4 নভেম্বর, অথচ ফিফার অফিসিয়াল উইন্ডো শুরু হবে 9 নভেম্বর থেকে এবং চলবে 17 নভেম্বর পর্যন্ত। ফলশ্রুতিতে সাফের প্রথম 5 দিন বিদেশি ক্লাবগুলির সাথে কোনো বিশেষ সমঝোতা চুক্তি ছাড়া প্রবাসী তারকাদের জাতীয় দলের জার্সিতে পাওয়ার শতভাগ নিশ্চয়তা নেই। আগামী 14 নভেম্বর ইংলিশ লিগ ওয়ানে লেস্টার সিটির মুখোমুখি হবে ব্র্যাডফোর্ড সিটির। তবে লিগ ওয়ান আন্তর্জাতিক ফিফা উইন্ডো চলাকালীনও ব্যাহত কাকে বলে লেস্টার সিটির পক্ষে হামজাকে জোর করে আটকে রাখা সম্ভব নয়। নিয়ম অনুযায়ী জাতীয় দল থেকে ডাক পেলে 9 নভেম্বর থেকে তাকে ছাড়তে বাধ্য থাকবে লেস্টার কর্তৃপক্ষ। তাই আসল চিন্তার বিষয়ে ব্র্যাডফোর্ড ম্যাচ নয়, আসল প্রশ্ন হলো হামজা চৌধুরীকে কি 9 নভেম্বরের আগে বিশেষ সমঝোতার মাধ্যমে ঢাকায় নিয়ে আসতে পারবে বাফুফে? অন্যদিকে 7 নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ফুলহ্যামের মূল দল। ফুলহ্যামের তরুণ ফরওয়ার্ড ফারহান আলী ওয়াহিদ বর্তমানে মূলত তাদের অনূর্ধ্ব 21 দলের উইঙ্গার। একই সাথে তার বাংলাদেশি পাসপোর্ট ও প্রয়োজনীয় আন্তর্জাতিক ছাড়পত্রের দাপ্তরিক প্রক্রিয়াও এখনো পুরোপুরি শেষ হয়নি। ফলে ফারহানের সামনে লড়াইটা কিন্তু দুটি: প্রথমত বাংলাদেশের হয়ে খেলার অফিসিয়াল যোগ্যতা অর্জন করা, এবং দ্বিতীয়ত তার ইংলিশ ক্লাবের কাছ থেকে আগাম রিলিজ লেটার সংগ্রহ করা। একই জটিল সমীকরণ কাজ করছে ইটালিতে থাকা তরুণ তুর্কি ফামিদুল ইসলাম কিংবা ইংল্যান্ডে ফুটবলে থাকা কিউবা মিচেলের ক্ষেত্রেও। 9 নভেম্বরের আগে তাদেরকে ছাড়িয়ে আনা বাফুফের জন্য এক বিরাট ডিপ্লোম্যাটিক পরীক্ষা। আর কানাডিয়ান লিগের সামিত সোমের নতুন ক্লাবের চুক্তির পরিস্থিতিও এই সময় শতভাগ পরিষ্কার রাখা জরুরি। মনে রাখা ভালো, এরা কেবল কয়েকটি হাই প্রোফাইল নাম নন। মাঝমাঠে হামজা চৌধুরী হলেন এক দুর্ভেদ্য প্রাচীর ও বল উইনিং মেশিন। বল কেড়ে নেওয়ার পর তার বাড়ানো প্রথম পাসই দলের আক্রমণের দিক ঠিক করে দেয়। সামিত সোম ডিফেন্স ও অ্যাটাকিং লাইনের সংযোগকারী হিসেবে কাজ করেন। ফামিদুলের এক্সপ্লোসিভ স্পিড বাম উইংয়ের গভীরতা বাড়ায়, আর ফারহান আলী ওয়াহিদের 1 ভার্সেস 1 ড্রিবলিং স্কিল প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করতে পারে। ফুটবলের সেই স্কোয়াড গভীরতা, প্রবাসীদের শক্তি আর ট্রফির স্বপ্ন নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে: When individual brilliant minds orchestrate as a single force, no defensive wall can stop the champion's victorious course. বাংলায় বললে, বিশ্বমানের আলাদা সব ফুটবলীয় মগজ যখন এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়, প্রতিপক্ষের কোনো রক্ষণ ব্যূহই তখন বিজয়ের সেই গতি থামাতে পারে না।
2003 সালে ঢাকার ঐতিহ্যবাহী মাঠেই আমাদের একমাত্র সাফ শিরোপা এসেছিল। দীর্ঘ 23 বছর পর নিজেদের মাটিতে আবার খেলা, পুনর্গঠিত বাফুফে, নতুন ডাচ কোচ থমাস ডুলি এবং প্রবাসী ফুটবলারদের নিয়ে সাজানো এটি বাংলাদেশ ফুটবলের এতকালের সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী প্রকল্প। ভারত যদি শেষ পর্যন্ত তাদের দ্বিতীয় সারির দল পাঠায় আর বাফুফে যদি ডিপ্লোম্যাটিকভাবে সফল হয়ে হামজা ফারহানদের নিয়ে সাফের শুরু থেকেই পূর্ণ শক্তির লাল সবুজ স্কোয়াড মাঠে নামাতে পারে, তবে স্বাগতিক বাংলাদেশী হয়ে উঠবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের প্রধান ও হট ফেভারিট দাবিদার। কিন্তু নাটকের শেষ এখানেই নয়। গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটি যদি সূচি অনুযায়ী 9 নভেম্বরের আগেই পড়ে যায়, তাহলে কিন্তু সমস্ত হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে যেতে পারে। তাই থিম্পুর ড্রয়ের বল স্রেফ প্রতিপক্ষের নামই ঘোষণা করবে না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি দেবে বাংলাদেশ ঠিক কখন এবং কোন তারিখে ম্যাচ খেলতে নামবে। ড্রয়ের মার্বেল বল প্রতিপক্ষ নির্ধারণ করে দেবে ঠিকই, তবে মাঠে ঠিক কোন বাংলাদেশ খেলবে, একটি ফুল স্ট্রেংথ বিশ্বমানের দল নাকি স্থানীয় ফুটবলার নির্ভর স্কোয়াড, তা নির্ধারণ করবে ফিফার আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডার আর বাফুফের ডিপ্লোম্যাটিক আলোচনার টেবিল। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় 9 নভেম্বরের আগে কি ক্লাবগুলিকে রাজি করে হামজা ফারহানদের ঢাকায় আনতে পারবে বাফুফে? ভারত তাদের কোন দল ঢাকায় পাঠাবে বলে আপনার ধারণা? কমেন্ট বক্সে জানান আপনার সুচিন্তিত মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলাদেশের ফুটবলের সব এক্সক্লুসিভ ইনসাইড নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, লাল সবুজের সাথে থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।